পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 40। ইনায়ের কোলে থাকা বাচ্চা তার ছোট ছোট হাত দিয়ে ইনায়ের মুখে আঘাত করছে। এতক্ষণ ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়েছে। তাকে কোলে নিয়ে আদর করেনি, যার কারণে তার অভিমান বা রাগ হয়েছে। তাদের দুজনের খুনসুটির মধ্যে রুমে প্রবেশ করে সায়মা। সায়মা কোমরে হাত দিয়ে বলে, আয়ান, তুমি সকালে ঘুম থেকে উঠে মামির রুমে চলে এসেছো। মামি অফিসে যাবে, রেডি হতে দাও সোনা। সাইমা কথাটা বলে এগিয়ে আসে ইনায়া আর আয়ানের কাছে। এরপর আয়ানকে হাত বাড়িয়ে তার কোলে যাওয়ার জন্য ডাকে, কিন্তু আয়ান আরো শক্ত করে ইনায়াকে জড়িয়ে ধরে। সে তার মাম্মাকে ছেড়ে যাবে না। আয়ানের এমন কাণ্ড দেখে ইনায়া আর সাইমা দুজনেই হেসে ওঠে। সাইমা বলে, কি সুন্দর মামিকে পেয়ে মাকে ভুলে গেল। মামি একবার অফিসে যাক, তখন দেখবো আয়ানকে কে কোলে নেয়। অরণ্য বাড়ির প্রাণ ফিরে এসেছে। সকলে এখন হাসি খুশি। প্রায় 1 বছর 6 মাস আগে সাইমার সন্তান হয়েছে, যার নাম আয়ান। আয়ানের বাবা বিদেশ থেকে কয়েকদিন আগেই ফিরে এসেছে। অরণ্য কোমায় চলে যাওয়ার পর থেকে তার কোম্পানির সকল দায়িত্ব ইনায়া পালন করছে। অরণ্যর বাড়িটা এখন আগের মতো মৃত মানুষ দিয়ে ঘেরা নয়, বরং এখন প্রত্যেকেই হাসি খুশি। তবে সকল সুখ আর পূর্ণতার মধ্যে একজনের অনুপস্থিতি সবাইকেই পীড়া দেয়, যার নাম অরণ্য। ইনায়ের জীবন এখন যান্ত্রিক হয়ে গেছে। সকালে অফিস আর রাতে বাড়ি ফিরে আসা। 2 বছরে তার জীবন এমন করেই চলেছে। প্রতিটা দিন তার কাছে কয়েক শত বছরের সমান। অফিসের দায়িত্ব, সংসারের দায়িত্ব, সবার সাথে হাসি মুখে কথা বলা, সব নাটক করে সে আজ বড্ড ক্লান্ত। একটু ভালোবাসার কাঙাল সে। তবে ইনায়ের অন্তরের চাওয়া পাওয়া তার অন্তরেই দাফন করে সকালে মিথ্যে ভালো থাকার নাটক করে যাচ্ছে। রেহানা বেগম এখন সংসারে এক মায়ের সকল দায়িত্বই পালন করেন। আগের মতো ঘরে বন্দি থাকেন না। বাড়িতে থাকা অবস্থায় নাতি আর মেয়ের সাথে সময় কাটান, আর বাকিটা সময় নামাজ পড়ে অরণ্যর সুস্থতার জন্য দোয়া করেন। অরণ্য কোমায় চলে যাওয়ার পর থেকে হাসপাতালে নিয়মিত যান উনি। কেবিনের কাছে গিয়ে অরণ্যর হাত ধরে কান্না করেন। কিন্তু অরণ্য এখন বড্ড নিষ্ঠুর হয়ে গেছে। সকলের কান্না কষ্ট তার পাষাণ হৃদয় গলাতে পারে না। সে শান্ত, চুপচাপ হয়ে বিছানায় শুয়ে থাকে, যেন কোনো মৌন ব্রত রেখেছে। চৌধুরী বাড়ির সাথে এখন অরণ্যর পরিবারের সুসম্পর্ক রয়েছে। অরুণা বেগম আর মিলন সাহেব প্রায় এই বাড়িতে আসে। রেহানা বেগম আর সাইমা ওই বাড়িতে যায়। ইনা আর ইভান এখন বন্ধুর মতো থাকে। বিজনেস সহ অন্য বিষয়ে একে অপরের সাহায্য সহযোগিতা করে। ইভান আর প্রভার সম্পর্ক আগের মতো দূরত্ব নেই। একসাথে কাজ করার ফলে তারা এখন বন্ধুর মতো চলাচল করে। কখনো কোনো মানুষের অনুপস্থিতিতে জীবন থেমে থাকে না। শুধু সকল কষ্ট লুকিয়ে হাসতে জানলে জীবনের সুন্দর। শহরের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা কোম্পানি চৌধুরী কোম্পানি, আর অরণ্যর কোম্পানির নাম ARC। চৌধুরী বাড়িতে ইনায়া উপস্থিত হয়। গত কয়েকদিন ধরে অরুণা বেগম অনেক অসুস্থ। অফিসের অতিরিক্ত কাজের চাপের কারণে ইনায়া এতদিন বিজি ছিল, কিন্তু আজ সকল কাজ শেষ করে দেখা করতে এসেছে। ইনায়া এখন অরুণা বেগমের রুমে অবস্থান করছে। অরুণা বেগমের হাত ধরে বলে, মামুনি, তোমার শরীরের অবস্থা এখন কেমন? ডক্টর কি বলেছে? অরুণা বেগম বলে, আগের চেয়ে ভালো। ডক্টর ঔষধ দিয়েছে, বলেছে নিয়মিত ওষুধ খেলে সুস্থ হয়ে যাব। ইনায়া অরুণা বেগমের সাথে অল্প সময় কথা বলে। অরুণা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে ইনায়ের মুখমণ্ডল, চেহারা সবকিছু পর্যবেক্ষণ করে। এরপর হতাশার নিঃশ্বাস ছাড়ে। জন্ম থেকে ইনায়া মেয়েটা বড্ড অভাগা। জন্মের পর তার বাবার মৃত্যু হয়। 7 বছর বয়সে তার মায়ের অসুস্থতার কারণে মৃত্যু হয়। ইভানের সাথে জোর করে বিয়ে দেয় অরুণা বেগম, কিন্তু সেখানেও সুখ হয় না। আবার অরণ্যের সাথে বাধ্য হয়ে বিয়ে করে। তবে আজ অরণ্য অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। অরুণা বেগমের বড্ড কষ্ট হয় ইনায়ের জন্য। মায়ের মন, মেয়ে যদি কোনো কথা মুখ দিয়েও নাও বলে, তবুও তা বুঝে নেয়। তার ইনায়া ভালো নেই, সামনে মিথ্যা নাটক করে যায়। তার বান্ধবীকে করা প্রমিস সে রাখতে পারল না। অরুণা বেগমের হাত ইনায়ার মাথায় চলে যায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। ইনায়া শান্ত হয়ে যায়। কতদিন পর আজ তার মামুনির আদরে হাতের ছোঁয়া অনুভব করেছে। হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট যেন তার চোখ দিয়ে পানির বিন্দুর ন্যায় ঝরে যাচ্ছে। ইনায়ার চোখে পানি দেখে অরুণা বেগম তার দিকে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া শক্ত করে তার মামুনিকে জড়িয়ে ধরে আর বলে, মামুনি, সুখ কোথায় কিনতে পাওয়া যায়? আমি সমস্ত টাকা দিয়ে সুখ কিনতে চাই।
সব সময় কেন আমাকে সব কষ্ট সহ্য করতে হয়? কি অন্যায় বা পাপ করেছি আমি মামুনি? অরুণা বেগম ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনায়া অঝরে কান্না করে। সে আজ বড্ড টায়ার্ড, জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক, সামান্য সুখের আশায় দুঃখের সমুদ্রে ডুবে যাওয়া এক পরাজিত নারী। প্রতিটা মানুষের জীবনে কিছু সুখের মুহূর্ত থাকে, যা দিয়ে দুঃখের সময়টা সে পার করে দেয়। কিন্তু অভাগী ইনায়ের জীবনে শুধু দুঃখ। সুখ বুঝি সবার ভাগ্যে সহ্য হয় না। একাকিত্ব নামক শব্দটা ইনায়ের সমস্ত অস্তিত্ব জুড়ে রয়েছে, যা তার জীবনটা বিষিয়ে তুলেছে। বড্ড শখ হয় ইনায়ার, সাধারণ নারীর মতো স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে থাকার। কিন্তু কিছু মানুষের শখ শুধু স্বপ্ন হয়েই থেকে যায়। ভাগ্য আর বাস্তবতার লড়াইয়ে নিয়তির কাছে হেরে যায়। মায়ের মৃত্যুর সময় যদি ইনাও মারা যেত, তবে হয়তো জীবনে এত কষ্টের সম্মুখীন হতে হতো না। মৃত্যু কোনো সমাধান না, কিন্তু জীবন যদি মৃত্যু যন্ত্রণা থেকে অধিক বিষাদময় হয়ে যায়, তবে মৃত্যুই শ্রেয়। প্রায় 1 ঘন্টা অরুণা বেগমের সাথে সুখ দুঃখ সহ সব বিষয় নিয়েই কথা বলে ইনায়া। তারপর রুম থেকে বের হয়ে যায়। অফিসের কাজে ইভানের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার। কম্পিউটারে মুখ গুজে বসে আছে ইভান। তার সম্পূর্ণ দৃষ্টি এখন কাজের উপর। হঠাৎ দরজায় নক করার শব্দ শুনে কম্পিউটার থেকে মুখ না তুলেই বলে, প্রভা, রুমে আসার জন্য তোমার অনুমতি নেওয়ার কি দরকার? চলে আসো। প্রভার নাম শুনে ইনায়া ভ্রু কুঁচকে তাকায় ইভানের দিকে। এরপর মুখে একটা মিষ্টি হাসি বজায় রেখে রুমের ভেতরে প্রবেশ করে। কম্পিউটারে মুখ গুজে এখনো কাজ করছে ইভান। ইনায়া গিয়ে পাশে বসে। প্রভা সবসময় ইভানের রুমে আসে। তারা একসাথে গল্প করে, কথা বলে, কাজ করে, যার জন্য ইভান মনে করেছে প্রভা এসেছে। ইভান তার পাশে কার উপস্থিতি বুঝতে পারে। এরপর বলে, প্রভা, তুমি এমন চুপচাপ বসে আছো কেন? কথা বলছো না? প্রভাকে চুপচাপ থাকতে দেখে ইভান কাজ করা বন্ধ করে ফিরে তাকায়। তবে হঠাৎ করে ইনায়াকে দেখে অবাক হয়ে যায়। ইভান হয়তো ইনায়াকে প্রত্যাশা করেনি। ইভানের এমন মুখ করা দেখে ইনায়া হেসে ওঠে। ইভান অবাক হয়ে বলে, ইনায়া, তুমি এখানে? আর প্রভা কোথায়? ও আসেনি? না ইভান ভাইয়া, প্রভা আসে নাই। কিন্তু ইভান ভাই, মনে হয় আপনি প্রভার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ইনায়ের কথায় ইভান থতমত খেয়ে যায়। ইভান বলে, না, এমন কোনো বিষয় না। আসলে প্রভা বিকালে আমার রুমে আসে কাজের বিষয়ে জানার জন্য। এই জন্যই, আসলে মামনির অসুস্থতার জন্য কয়েকদিন ধরেই আসতে চাইছিলাম, কিন্তু কাজের প্রেসারে আসা হয়নি, যার জন্য আজ চলে আসলাম। আর অফিসে কাল মিটিং রয়েছে, যার জন্য এসেছি। ওকে। ইনায়া আর ইভান অফিসের মিটিং বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে। প্রায় 10 মিনিট পর কথা বলা শেষ হয়। ইনায়া আর ইভানের মধ্যে এখন কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নেই। ইভান এখন তার কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে বিজি। ইভান জানে ইনায়া কখনো অরণ্যর জায়গা অন্য কোনো পুরুষকে দিতে পারবে না। অসম্ভবের প্রতি অসম্ভব টান রেখে লাভ নেই। যে মানুষ তোমার ভাগ্যে নাই, তার জন্য বৃথা চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। ইনায়া ইভানের থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে যায়। চৌধুরী বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে ইনায়া। উদ্দেশ্য তার এখন হাসপাতালে যাওয়া। ইনায়া যখন সিঁড়ি দিয়ে নিচে নামবে, তার আগেই একজন পিছন থেকে বলে ওঠে, বিবাহিত মেয়ে মানুষ হয়েও অন্য ছেলের রুমে এতক্ষণ থাকা কোনো ভদ্রনারীর কাজ নয়। জামাই হাসপাতালে ভর্তি, মরে তো যায় নাই। হঠাৎ এমন কথা শুনে ইনায়া দাঁড়িয়ে যায়। চৌধুরী বাড়িতে এমন কথা তাকে কে বলতে পারে সেটা সে জানে। প্রতিটা কথায় ইনায়ার চরিত্র নিয়ে কথা বলেছে, যার কারণে ইনায়ার আত্মসম্মানে লেগে যায়। যত তুমি চুপ করে সব সহ্য করবে, ততই মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ইনায়াকে এতক্ষণ কথা শোনানো মহিলা আর কেউ না, প্রভার মা। বিদেশে এতদিন থাকার পরও যে একটা মানুষের মন মানসিকতা এতটা নিচু হতে পারে, সেটা ওনাকে না দেখলে জানতো না ইনায়া। চৌধুরী বাড়িতে না আসার অন্যতম একটা কারণ হলেন উনি। মহিলা অতিরিক্ত ফাজিল আর অভদ্র। প্রায় 1 মাস আগেই উনি বিদেশ থেকে চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। প্রভা যতটা ভদ্র আর শান্ত, তার মা ঠিক ততটাই অভদ্র আর বেয়াদব। এত বয়স হয়ে যাওয়ার পরও কোথাও কোনো কথা বলতে হবে, এই নিম্নতম জ্ঞান বা বুদ্ধি ওনার নেই। প্রভার মা শায়লা বেগম ইনায়াকে একদম সহ্য করতে পারে না, যার কারণ হয়তো ইভান আর ইনায়ের বিয়ের ঘটনা। নিজের মেয়ের সাথে ইভানের বিয়ে দিতে চান উনি। ইনায়ের পিছনে ফিরে শায়লা বেগমের দিকে তাকিয়ে বলে, মিসেস শায়লা বেগম, আপনি এই বাড়ির অতিথি আর আমার মামনির বান্ধবী, যার জন্য আপনাকে আমি সম্মান করি। কিন্তু ইনায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তবে ইনায়া তাকে ছেড়ে দেয় না। যথেষ্ট বয়স হয়েছে আপনার, কোথায় কোন কথা বলতে হবে সেটা আপনার নিশ্চয়ই জানা রয়েছে।
ইনায়ার কথায় শাইলা বেগম হাসে। এ মেয়ের সাথে তার শত্রুতা নেই, কিন্তু ইভান আর প্রভার বিয়ে সবচেয়ে বড় বাধা ইনায়া। স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটায় সে। প্রভা খুব সহজ সরল মেয়ে, যার কারণে ইনায়ার এইসব জঘন্য খেলার বিষয়ে সে ধারণা করতে পারে না। কিন্তু শাইলা বেগম ইনায়াকে ছেড়ে দেবেন না, অসম্ভব। শাইলা বেগম বলে, যার চরিত্রের ঠিক নেই সে আবার চরিত্র নিয়ে কথা বলছে। প্রায় 10 মিনিট আগে ইভানের রুমে গেলে জামাই হাসপাতালে ভর্তি, এই জন্য অন্য পুরুষের সাথে। শাইলা বেগম কথাটা শেষ করার আগেই ইনায়া তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে দেখে। এরপর তেজদীপ্ত কণ্ঠে বলে, ভদ্র ভাষায় কথা বলুন আন্টি। আমার স্বামী অসুস্থ, কিন্তু মারা যায়নি, কথাটা আমার মনে আছে। আর ইভান চৌধুরী আমার ভাসুর হন। স্বামী অসুস্থ থাকার কারণে ব্যবসা, ঘর সংসার সব সামলাতে আমার একটু সমস্যা হয়, যার জন্য ভাসুর হিসেবে ইভান চৌধুরী আমাকে সাহায্য করছেন। সো ভদ্র ভাষায় কথা বলেন। শাইলা বেগম ইনায়ের এমন রাগ দেখে ভয় পান। তবু উনি বলেন, ইনায়া, তুমি শুধু টাকার জন্য ইভানের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাও? ইনায়ের ইচ্ছা করছে মহিলাকে থাপ্পড় দিতে, কিন্তু সে বয়স্ক মহিলার গায়ে হাত তুলতে পারবে না। ইনায়া বলে, শুনুন আন্টি, টাকার দরকার তার রয়েছে যে আপনার মতো এমন ছোট লোক। এই ইনায়েরা চৌধুরী টাকার প্রয়োজন নেই। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমার স্বামী, আর সে যা টাকা রেখে গেছে সেটা দিয়ে আপনার মতো এমন 10টা নষ্ট মহিলাকে কিনা যাবে। আর আমি এই বাড়ির বউ, যদি এখনই মামনিকে আপনার বলা ব্যবহারের কথা বলি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সো নেক্সট টাইম ভদ্রতা আর সভ্যতা শিখে আমার সাথে কথা বলবেন, না হলে থাপ্পড় দিয়ে শিখিয়ে দেব, মনে রাখবেন। শাইলা বেগম কিছু বলতে যাবে, এর আগেই ইনায়া সিঁড়ি বেয়ে নিচে চলে যায়। হাসপাতালে এখন সময় 7টা। বাইরে মাগরিবের আজান শোনা যাচ্ছে। কেভিনের মধ্যে হঠাৎ অরণ্যর হাত সামান্য নড়ে ওঠে। প্রায় 2 বছর পর অরণ্যর চোখ খুলে যায়। পিট পিট করে চোখ খুলে তাকায় সে। নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। অরণ্য মাথায় ব্যথা করছে। সামনে থাকা দেয়াল ঘড়ির মধ্যে রাত 7টা বাজার বেল বেজে ওঠে। ঘড়ির নিচে তারিখ আর সাল রয়েছে। অরণ্য সালটা দেখে অবাক হয়ে বলে, হোয়াট দ্য হেল।